তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষের কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষের কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষের কাঁচা সোনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাবাউট টাইম ইভেন্টসের পক্ষ থেকে আমি তানাজ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্টার্স গ্যাদারিং পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্সের শোতে। অ্যান্ড আপনারা সবাই জানেন আমাদের সাথে আজকে একজন আছে যিনি হচ্ছে গিয়ে সঙ্গীত শিল্পী, নান আদার দেন স্বপ্নীল সজীব ভাইয়া। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া আপনার সময় নষ্ট না করে আমরা কিছু কুইক কোয়েশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। ভাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুর আপনার জীবনে আসলে কিভাবে অনুপ্রেরণা দিয়েছে আপনার সঙ্গীত শিল্পীর জার্নিটাতে? আসলে আমার শুরুটা অন্যান্য গান দিয়ে শুরু হলেও আমার ফার্স্ট অ্যালবাম 2012 সালে রবীন্দ্রসঙ্গীতে প্রকাশ পায়। তারপরে ওই বছর ওই অ্যালবামটি বেস্ট সেলার হয়। তারপর আমার চারটা অ্যালবামই রবীন্দ্রনাথের গান দিয়ে। আমার যত অ্যাচিভমেন্ট সেটাও রবীন্দ্রনাথের গান দিয়ে। আমি দুটো ইউনিভার্সিটির সাথে ফেলোশিপ করেছি, সেটাও রবীন্দ্রনাথের গান দিয়ে। সো রবীন্দ্রনাথের গানটা আসলে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট এবং আমার লাইফের একটা অনুশাসন। তার গানের মাধ্যমে, তার বাণীর মাধ্যমে আমি প্রতিনিয়ত ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, প্রকৃতিকে ভালোবাসার চেষ্টা করি এবং নিজের জীবনটাকে কিভাবে আরও সমৃদ্ধশালী করা যায় সেটা নিয়ে চেষ্টা করি। সো রবীন্দ্রনাথ সবসময় আমার পুরো জীবনটা ঘিরেই একটি যাপনের অবস্থা করে। ভাইয়া, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আপনি রবীন্দ্রনাথের কোন দিকটি সবচেয়ে বেশি অনুভব করেন? ওনার যেমন মানবিকতার দিকটি আমার খুব ভালো লাগে, আবার সেই ক্ষেত্রে ওনার প্রেমের দিকটিও খুব ভালো লাগে। আবার ওনার গানের মধ্যে যে প্রকৃতির ব্যাপারগুলো থাকে সেটাও ভালো লাগে। আবার সব কিছু মিলে না ওনার গানের বা লেখনীর মধ্যে একটি খুব সুন্দর প্রার্থনার ব্যাপার থাকে, ঈশ্বরের সাথে একটা কানেকশনের ব্যাপার থাকে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই। তো প্রত্যেকটা জিনিসে আসলে আমাকে কানেক্ট করে। ভাইয়া, রবীন্দ্রনাথের গানগুলোতে আপনি সবচেয়ে বেশি কোন বার্তাটা খুঁজে পান? ওই যে বললাম, ভালোবাসা, মানবিকতা, ভালো মানুষ হওয়ার ব্যাপারগুলো এবং সর্বক্ষেত্রে এই প্রকৃতিটাকে ভালো রাখার ব্যাপারগুলো তুলে ধরা হয়, যেখানে একটা ভালো মানুষ বা ভালো মানবিকতার দিকগুলো তুলে ধরা হয়। সো এই পুরো জার্নিটাই আসলে আমি ভালোবাসি এবং পছন্দ করি। সো ভাইয়া, আপনি যদি ছোট্ট একটা 2 লাইনের যদি একটা যেই বার্তাটা আপনার সবচেয়ে প্রিয় বা আপনার মন ছুঁয়ে যায় সেটা যদি আমরা একটু শুনতে পেতাম, মানে আপনার যদি ফেভারিট আছে না? সেটা আসলে প্রেমের গান, কিন্তু আমার কাছে মনে হয় খুব পরিচিত গান, কিন্তু আমার কাছে মনে হয় এটাতেও প্রার্থনা, পূজা খুঁজে পাওয়া যায়। আচ্ছা, শোনাচ্ছি। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। ওয়াও, খুবই সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ। সো ভাইয়া, আপনার সবচেয়ে প্রিয় রবীন্দ্রসঙ্গীত কোনটি এবং কেন সেটি আপনার সবচেয়ে হৃদয়ের কাছে? এই যে আসলে একটি বলে ভুল হবে, অনেকগুলো। রাইট। আমারও পরানো যাহা চায়, ও আমার দেশের মাটি, তারপরে
যদি তোর ডাক শুনে কেউ না আসে, তারপরে একই লাবণ্যে পূর্ণপ্রাণ, অনেকগুলো গান আসলে একটা বলা যে কোনো মুশকিল। শিল্পীর তো মনটা অন্যরকম থাকে, সেগুলো কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এখন Right. তোমার মনে হচ্ছে যে তুমি এই শাড়িটি পরবে, তখন দেখবে যে তোমাকে অনেক দামি বা অনেক আগের পছন্দের জিনিস দিলেও তোমার তখন মনে হবে যে আমি এই সিম্পল জিনিসটাই পরি। সো গান বলো বা যে কোনো শিল্প সাহিত্যটাই বলো, আসলে অনেকটাই কিন্তু সেই সিচুয়েশন বা মুডের উপর ডিপেন্ড করে যে কোনটা আমি আসলে তখন পিক করবো। তো রবীন্দ্রনাথের অনেক গানই প্রিয়, তো একটা বলা আসলে মুশকিল। ডেফিনেটলি, আসলে অনেক কনফিউজিং ব্যাপারটা। ভাইয়া, আপনার কাছে কি মনে হয় রবীন্দ্রসঙ্গীত শিখতে গেলে কোন জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, বা একটা ট্যালেন্ট থাকা তো জরুরি? যে কোনো কিছু শিখতে গেলেই, তুমি আমি আমাদের যে কোনো আর্ট ফর্ম শিখতে গেলেই তো একটা চর্চার অবশ্যই। এবং একটা শেখার ব্যাপার খুব ইম্পর্টেন্ট। সো রবীন্দ্রসঙ্গীতের বেলা তো তাই, যে আসলে এই গান, নাচ, যে কোনো সংস্কৃতি না গুরুমুখী শিক্ষা। তো একজন মেন্টর খুব ইম্পর্টেন্ট। মেন্টরের কাছ থেকে সঠিকভাবে শিখলে তারপরে তো তোমার ডেস্টিনি বা তোমার ভালো লাগা তোমাকে চুজ করে। আমি ছোটোবেলা আবৃত্তি শিখতাম, আমি নাটক শিখতাম, আমি ছবি আঁকা শিখতাম, হুট করে আমার গানের প্রতি আমার লাইফটা টার্ন করলো। এটা আমি নিজে নিজে চুজ করি না, এই জীবনটা আমাকে আসলে নিজেই পথ তৈরি করেছে। সো আচ্ছা শিক্ষাটা এবং ভালোবাসাটা এবং চর্চাটা খুব ইম্পর্ট্যান্ট। ভাইয়া, আপনি কেন রবীন্দ্রসঙ্গীতকেই বেছে নিয়েছেন, বা অন্য কোনো দিককে কেন আর কি বেছে নিননি? আমি আসলে দুবার ছোটোবেলায় গোল্ড মেডেল পেয়েছি লোকসঙ্গীতে, ফোক গানে। একটু একটু আধুনিক গানও গাইবার চেষ্টা করি, কিন্তু আমার দর্শক আমার কাছে রবীন্দ্রনাথের গান শুনতে পছন্দ করে। তো আমার কাছে মনে হয়েছে যে তরুণ প্রজন্ম বা ইয়াং জেনারেশন যদি রবীন্দ্রনাথের গান রিপ্রেজেন্ট না করে, নজরুলের গান রিপ্রেজেন্ট না করে, তাহলে তো আমাদের এই গানগুলো হারিয়ে যাবে। সো আমার কাছে যেহেতু আমার দর্শকও শুনতে ভালোবাসে, আমিও পছন্দ করি, আমার একটা অনেক বড় জার্নি এবং শিক্ষা রবীন্দ্রনাথের গান নিয়ে আছে। তো আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, একটু অফবিট হলেও, একটু প্রচার বিমুখ গান হলেও আমি এটাকেই আমার জীবনের সহযাত্রী হিসেবে নিতে পারি। আচ্ছা, সো ভাইয়া, আপনি নিশ্চয়ই আরো অন্য কারো গান ট্রাই করেছেন, যেহেতু অডিয়েন্স আপনাকে রবীন্দ্রসঙ্গীতেই বেছে নিয়েছে। তো আপনি অনেক ধরনের গান তো আপনার ট্রাই করা হয়েছে। ছোটবেলা তো সব ধরনের গান শিখেছি, এখনো শিখছি। বাসায় বসে থাকলে তো শুধু রবীন্দ্রনাথের গান শুনি না, বাসায় বসে থাকলে নতুন যে ল্যাটিন গান এসেছে সেটাও শুনি, ইংলিশ গানও শুনি, হিন্দি গানও শুনি, সব কিছুই শুনি। কিন্তু আমার দর্শক যারা আমাকে পছন্দ করে, তারা আমার কাছে হয়তো আমার এই ধরনের রবীন্দ্রনাথের জনারে গান শুনতে পছন্দ করে দেখি আমার জীবনটা আরও বেশি রবীন্দ্রনাথের গানের দিকে ধাবিত হয়েছে। আচ্ছা, তো আমরা কি আজকে একটা অন্য গানটা শুনতে পারি, যদি অন্য কারো গান আপনি গেতে চান? অবশ্যই শুনতে পারি। তাহলে ছোট্ট একটা গান শুনে ফেলি। খুব প্রিয় একটি গান, খালিদ হাসান মিলু ভাইয়ের, সেই গানটা একটু গাইছি। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, ভালোবাসি 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 তোমাকে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, ভালোবাসি 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 তোমাকে। খুবই চমৎকার ভাইয়া, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে আপনাকে সামনাসামনি আপনার গান শুনতে পেরে। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার গানের জীবনের সবচেয়ে বড় অর্জন আপনি কোনটা মনে করেন? দর্শকদের ভালোবাসা, এবং একটা অর্জন আমি তোমাকে বলি, আমি ফ্রান্সে গান করতে গিয়েছিলাম 2016 সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে। তো সেখানে এটা ফ্রান্সের সরকার থেকে এবং বাংলাদেশের সরকার মিলে আয়োজন করা ছিল। সেখানে বেশিরভাগই ফরাসি দর্শক ছিল, আমাদের দেশের দর্শক খুব কম, যেহেতু এটা ওদের সরকারি শো।
তো আমি একটি গান করেছিলাম, একজন ভদ্রমহিলা, ওনার বয়স তখন 70 বা 80 মতো, খুবই বয়স্ক হয়ে গেছেন এবং উনি হুইল চেয়ারে বসা এবং উনি খুব অঝরে কাঁদছিলেন গান শুনে। তো আপনার গান শুনে? হ্যাঁ, আমি তো খুব অবাক। অনুষ্ঠান শেষে তিনি আমার কাছে আসলেন, তো উনি ওনার ভাষায় অনেক কিছু বললেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। পরে আমার সাথে যিনি ওখানকার বাংলাদেশি দূতাবাসের লোক ছিলেন, যিনি ফরাসি ভাষা বোঝেন, তিনি বললেন যে উনি তোমাকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিয়েছেন। তোমার গান শুনে তার একজন ছেলে ছিল, সে মারা গেছেন, সেও গান করতো, তার কথা মনে পড়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে গান তো অনেক সময়, বেশিরভাগ সময় আমাদের বেশি আনন্দ দেয়। আমরা গান বাজনা যে কোনো মাধ্যমকে এন্টারটেনমেন্টের মাধ্যম হিসেবে নিই, কিন্তু সেটা যে একটা মানুষের আবেগের জায়গাও কাজ করে, তা একটি অবাঙালি মানুষ যিনি আমার ভাষাটা বোঝেন না, আমার গানটাও বোঝেন না, তার সেই অনুভূতিতে আমি জায়গা করতে পেরেছি। এটা আমার জীবনে একটি অনেক বড় অর্জন এবং অবশ্যই দর্শকদের ভালোবাসা, ভালো লাগা। দ্যাটস গ্রেট, মানে আমারও খুবই অন্যরকম লাগলো শুনে ব্যাপারটা। সত্যি সত্যি মানে একটা মানুষের গান শুনে অনেক দর্শক নাচবে, এটাই স্বাভাবিক, অনেক দর্শক অনেক আনন্দ করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু একজন দর্শক যে কেঁদে তার ছোটবেলা বা তার সেরকম একটি আবেগের স্মৃতি সে মনে করবে, এটা আসলে আমার জন্য অনেক বড় একটি প্রাপ্তি। ভাই, আপনার গানের জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে আপনার কি মনে হয় কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে হয়েছে এবং এটা আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন? প্রতিদিনই চ্যালেঞ্জ, জানো তো কেন বলছি, যে একটা সময় ছিল আমাদের ক্যাসেটের যুগ, আমি সিডির যুগ পেয়েছি, এখন কিন্তু একেবারে ডিজিটাল যুগ হয়ে গেছে। এখন আমরা যে কোনো জিনিস ভালো না লাগলে 10 সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে ফেলি। আর আগে কি হতো, একটা অ্যালবাম কিনে শুনে একটা গান ভালো লেগেছে, হয়তো 10টা গানের মধ্যে 2টো গান ভালো লেগেছে আর বাকিগুলো ভালো লাগেনি। তো সেটা ছিল একটা শিল্পীর জন্য একটি মানে বড় প্ল্যাটফর্ম। কিন্তু এখন ডিজিটাল যুগে এত কিছু তৈরি হচ্ছে যে যে কোনো শিল্প বা সংস্কৃতির যে জায়গাগুলো সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তো এটি সবার কাছে চ্যালেঞ্জ। তোমার আমার টক শোটা কারো ভালো না লাগলে কিন্তু সে 30 মিনিট বসে দেখবে না। তো এই যে ভালো লাগানোর বিষয়টা, এটা যেমন শিল্পীদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা হয়েছে, আবার দর্শকদের জন্য একটা চ্যালেঞ্জের জায়গা হয়েছে। এখন অনেক ধরনের কন্টেন্ট যেগুলো অনেক বেশি ভিউ হয়, সেগুলো দেখা যায় সেগুলোর মধ্যে কোনো শিল্প নাই, কিন্তু সেগুলো অনেক ফানি বা সেগুলো নেগেটিভ, সেগুলো অনেক বেশি মানুষের কাছে প্রচার হচ্ছে। আগে একটা সময় ছিল ভাইরাল ওয়ার্ডটা কিন্তু খুব পজিটিভ ছিল, যে এই জিনিসটা ভাইরাল হয়েছে মানে এই জিনিসটা মানুষের পছন্দ হয়েছে। এখন ভাইরাল ওয়ার্ডটা অনেকটা নেগেটিভ দিকে চলে গেছে। এখন একটা মিউজিক ভিডিও বা একটা গান বা একটা নাটক শুধুমাত্র এই ওয়ার্ডগুলোতে সীমাবদ্ধ নেই, এগুলো এখন কন্টেন্ট হয়ে গেছে। তো এই কন্টেন্টের জায়গা থেকে আমাদের গান, নাচ বা এই টক শো, এই ওয়ার্ডগুলোকে আবার নতুন করে এস্টাবলিশ করাটাও চ্যালেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রতিটা শিল্পীর জন্যই তার কাজের জায়গাটা অনেক স্ট্রং করতে হবে এবং সমসাময়িক করতে হবে, যাতে তার অডিয়েন্স তাকে কানেক্ট করতে পারে। এবং শুধু কানেক্ট করলে হবে না, যেই কাজটা অনেক বেশি সো-কল্ড ভাইরাল বলো বা যেই কাজটা অনেক বেশি দুদিন আগে প্রচারণায় ছিল, সেই কাজটি মানুষ ভুলে যাচ্ছে। এমন কাজ করতে হবে যেই কাজটি মানুষ পছন্দ করে এবং যেই কাজটি অনেক দিন ধরে টিকে থাকে। সো দ্যাট ইজ দ্য মোর চ্যালেঞ্জ অফ নাওয়াডেজ এনি কাইন্ড অফ আর্টিস্ট, মানে আমার কাছে মনে হয়। খুবই সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন। অবশ্যই আমরা সবাই নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারলাম এখান থেকে। ভাইয়া, আজকের তরুণ প্রজন্ম, যেটা আপনি বলছিলেন যে অনেক সময় অনেক কিছু এখন ডিফারেন্টভাবে প্রচার হচ্ছে, সো আজকের প্রজন্মরা কি রবীন্দ্রসঙ্গীতটাকে আগের মতন ভালোবাসছে বা ওইটার জনপ্রিয়তাটি কি এখনো আছে? অবশ্যই আছে, কেন থাকবে না। দেখো, হয়তো স্টাইলটা চেঞ্জ হয়েছে। একটা যেই ছেলেটা এখন স্কুলে পড়ে বা কলেজে পড়ে, সে অবশ্যই একটা গিটার নিয়ে একটা রবীন্দ্রনাথের গান বা একটা নজরুলের গান গাইলে সেটাতে তো আপত্তি জানানোর কিছু নাই, কারণ তার জীবনটাই সে ওইভাবে
চর্চা করছে। তো আমার মনে হয় যে যে কোনো রবীন্দ্রনাথের গান, নজরুলের গান বাণী এবং সুরটা শুদ্ধ রেখে যদি সে তার মতো করে রিপ্রেজেন্ট করে এবং তার অডিয়েন্স বলো বা তার বন্ধুবান্ধবকে কানেক্ট করতে পারে, তাহলে আমার মনে হয় এটাই আমাদের অর্জন হবে, যেটা আরেকটা চ্যালেঞ্জও আমাদের পরিণত হয়েছে, যে নতুন প্রজন্মকে কানেক্ট করে এবং তাদের কাছে এই গানগুলোকে শুদ্ধভাবে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, ঠিক বলেছেন, অনেক সুন্দরভাবে বলেছেন কথাটা। সো ভাই, আমরা কি ছোট্ট একটা নজরুল সঙ্গীত শুনতে পারি আপনার থেকে? অবশ্যই, নজরুলের গান আমার ভীষণ প্রিয় একটা গান শোনাচ্ছি। আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई, বিনোদ বেনির জরিন ফিতায় अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। দ্যাটস রিয়েলি বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি এত কষ্ট করে গান গাচ্ছেন আমাদের জন্য। অ্যান্ড ভাইয়া, আওয়ার লাস্ট কোয়েশ্চেন ইজ, আপনার প্রিয় গায়ক বা গায়িকা কে এবং কেন সে আপনাকে অনুপ্রাণিত করে? অনেকজন অনেকজন অনেকজন, বাট তার মধ্যে যদি একটা বলেন। একজন যদি বলি, তিনি লতা মঙ্গেশকর, কিন্তু আমি একজন বলবো না, আমি 3-4 জনের নাম বলবো। ওপার বাংলা লতা মঙ্গেশকর আছেন। বাংলাদেশে বলবো উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং কিংবদন্তি শিল্পী, আমার খুব প্রিয় রুনা লায়লা ম্যাডাম আছেন। আমার গুরু রেজনা চৌধুরী বন্যা আছেন। তারপরে যদি আধুনিক গানের শিল্পী বলি, আমার খুব প্রিয় কুমার বিশ্বজিৎ আছেন। ওপার বাংলার বা ওপার ভারতের কিশোর কুমার আছেন। পাকিস্তানের নুরজাহান বেগম আছেন। তো একজনের নাম বললে হবে না, তো ওনাদের সকলের গান শুনে আমি অনুপ্রাণিত হই এবং প্রতিদিন নিজেকে একজন ভালো শিল্পী হিসেবে তৈরি করার চেষ্টা করি। তাদের কিছুই পারবো না হয়তো, কিন্তু নিজের প্রচেষ্টা তো রাখতে হবে। দিন শেষে যত ভালো মানুষকে নিজের কি বলে নিজের আইডল করব, তত আমার মনে হয় আমাদের কাজের জায়গাটা আরও বেশি পরিশীলিত হবে। থ্যাংক ইউ ভাইয়া। এবং যদি ভাইয়া বললে লাস্ট একটা আমার থেকেই জিজ্ঞেস করা, বিকজ আমার এটা জানতে ইচ্ছা করছে যে লতা মঙ্গেশকরের কোন জিনিসটা আপনাকে অনুপ্রাণিত বেশি করে, লাইক কোন জিনিস আছে না তার একটা গাওয়ার স্টাইল? এই যে যতগুলো শিল্পীর নাম বললাম, তাদের প্রত্যেকের কিছু বিষয় আমার খুব ভালো লাগে। তাদের গায়কই তো ভালো লাগে, তাদের গান খুব ভালো লাগে, তাদের জীবন ব্যবস্থা ভালো লাগে, তাদের ডিসিপ্লিন ভালো লাগে এবং তাদের ক্যারিয়ার গ্রাফ, যেভাবে তারা নিজেদেরকে তৈরি করে নিজেদেরকে সর্বোচ্চ চূড়ায় রেখেছেন, সেই জিনিসটি ভালো লাগে। তো বললাম না যে এই গুণী মানুষগুলোর প্রতিটা জিনিস আমাকে আসলে অনুপ্রাণিত করে। এবং আমি তোমার কাছে, আমার দর্শকের কাছে এবং আল্লাহর কাছে আমি চাইবো একটা চাওয়া, যে আমি যেন তাদের মতো একটুও নিজেকে তৈরি করতে পারি। ডেফিনেটলি হোপ আপনি পারছেন এবং অবশ্যই আরো বেশি পারবেন, এটা আমরা সবাই কামনা করছি। ভাই, এখন আমরা ছোট্ট একটা গেম খেলবো, দিস অর দ্যাট। আপনার যে ওয়ার্ডটা পছন্দ আপনি সেটা চুজ করতে পারেন। আচ্ছা। প্রেম নাকি পূজা? প্রেম। আমার এই পথ না আমার হিয়ার মাঝে? আমার হিয়ার মাঝে। মঞ্চ নাকি স্টুডিও? মঞ্চ। রেওয়াজ নাকি প্রাকৃতিক প্রতিভা? অবশ্যই রেওয়াজ। সকাল না সন্ধ্যা, গাওয়ার জন্য কোনটা ভালো লাগে? আমার সন্ধ্যা ভালো লাগে, কিন্তু আমাদের উচিত সকালবেলা বেশি প্র্যাকটিস করা, কিন্তু আমি সন্ধ্যা পছন্দ করি। সঙ্গীত মানে সাধনা না ভালোবাসা? অবশ্যই সাধনা, এবং ভালোবাসা দিয়ে সাধনা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর কামিং টু দিস শো অ্যান্ড এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। আমরা সবাই খুবই আনন্দিত এবং কি বলবো, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, এবং অ্যাবাউট টাইম ইভেন্টকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে আমন্ত্রণ করবার জন্য। আপনারা সবাই অ্যাবাউট টাইম ইভেন্টের সাথেই থাকবেন। সো এই তো দর্শক, আমরা স্বপ্নীল সজীব সিঙ্গারের সাথে কিন্তু একটা কথোপকথন করেই ফেললাম, এবং হোপফুলি নেক্সট যে এপিসোড থাকবে সেটাতে কিন্তু আরও কিছু তারকা এবং আরও কিছু স্টারসও আসতে পারে। সো নেক্সট এপিসোডের জন্য কিন্তু আপনাদের সাথেই থাকতে হবে অ্যাবাউট টাইম ইভেন্টসের সাথে। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।